আসসালামু আলাইকুম এভরিওয়ান। পূর্ণিমার আলোয় তুমি গল্পের ৮ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। নয়ন নাম শুনে ব্রু কুঁচকে ফেলে চন্দ্র। রিশান শিহাব একে অপরের দিকে তাকায়। নয়ন পুনমরা মিলে সিতারা বেগমকে আনে। মাথায় ঘুমটা দিয়ে সিতারা বেগম সবার সামনে দাঁড়িয়ে সালাম দেয়। সালাম শুনে পারভেজ সাহেব মেয়ের দিকে তাকিয়ে আশ্চর্য হয়। স্ফুট সুরে বলে সিতারা। আনিস সাহেব ও অবাক হয়ে সিতারাকে দেখে। পারভেজ সাহেবের দিকে তাকিয়ে ব্রু নাচিয়ে অদ্ভুতভাবে হাসে। কামরুন সাহেব বলল, পারভেজ, সিতারার সাথে আলাদা কথা বলবি নাকি? পারভেজ নাম শুনে ব্রু কুঁচকে সিতারা মাথা উঁচু করে বিষণ্ণ নিয়ে তাকিয়ে থাকে। পরক্ষণে মাথা নিচু করে ফেলে। কামরুল সাহেবের কথায় পারভেজ সাহেব কিছু বলতে যাবেন, তার আগে আনিস সাহেব বলল, না না দুলাভাই, পারভেজের কোনো কথা নেই। কাজী সাহেব আসলে ডিরেক্ট বিয়ে হবে। বলতে বলতে কাজী সাহেব এসে পড়ল। কোনো বাকবিত্ত ছাড়াই বিয়ে সম্পূর্ণ হলো। সবাই হেসে কথা বলছে। তবে চারজনের চেহারা থমথমে। প্রথম রেশমা বেগমের মেয়ের সাথে শিলা বেগমের ব্যবহার সে মানতে পারছে না। দ্বিতীয়, শিলা বেগম যে পারভেজ সাহেবের বিয়ে মানতে পারছে না। তৃতীয়, পারভেজ সাহেব যে এখনো বিশ্বাস করতে পারছে না সিতারা খানের সাথে তার বিয়ে হয়েছে। আর চতুর্থ জন হচ্ছে চন্দ্র। তার বর্তমানে মাথা চারা দিয়ে উঠছে। তবে শিহাব রিশান দুই পাশ থেকে আটকে রাখাই বসে আছে। না হলে সেই কখন উঠে গাদাম গাদাম করে কয়েকটি দিয়ে নয়নের হাসি মাখা মুখ আদলে বিগড়ে দিত। কুল কুল চাঁদ মামা, রিশান কানে কানে বলল। শিহাব বলল, ঠান্ডা পানি খা, অন্তত জ্বলন্তটা তো আপাতত নিববে। চন্দ্র কিছু বলতে নিবে, শিহাপুর মুখে শরবতের গ্লাস মুখে চেপে ধরে। অজ্ঞাতা শরবত গিলতে হয় চন্দ্রর। খাওয়া দাওয়া শেষ করে বউ নিয়ে বাড়ি ফিরে সবাই। রেশমা বেগম আর থাকেনি পুনম পরশকে নিয়ে নিজেদের বাড়িতে। পুনমও কিছু বলেনি। তবে পরশ বারবার জিজ্ঞাসা করেছে, কি হয়েছে আম্মু? সবাই ওইখানে কত আনন্দ করছে, আমরা এখানে থাকবো? থতমতে গলায় রেশমা বেগম বলল, আগে নিজেরা একা ছিলে না? ছিলে তো, তাহলে এখন কেন সবার প্রয়োজন হবে? পূর্ব আসে পরশকে ডাকতে। পূর্ব এসে ঠান্ডা গলায় বলল, কেন মামি, আমাদের বাসায় গেলে কি হবে? মুস্কি হাসে রেশমা বেগম। পূর্বকে বলে, কিছু না বাবা, এমনিতেই। তাহলে আমাদের বাসায় চলুন, সবাই বড় মা ডেকে পাঠিয়েছে, আব্বু রেগে আছে। সে কি, কেন? তুমি আসো তো, বলে রেশমা বেগমকে টেনে নিয়ে গেল। পিছন পিছন পুনম পরশ গেল। বাড়িতে ঢুকে সব স্বাভাবিক দেখে রেশমা বেগম পূর্বের কান টেনে ধরে। পূর্ব রেশমা বেগমকে ঝাপটে ধরে বলল, আমার আপ্পিকে আমার থেকে দূরে সরিও না মাম্মি। পূর্বের মাথায় হাত বুলিয়ে ভিতরে যায় রেশমা বেগম। পুনম ভিতরে আসতেই তাকে রূপসা সু মেরে নিয়ে যেয়ে নিজের পাশে বসায়। রূপসার ঘরে সকল বোনরা আড্ডা দিচ্ছে। হঠাৎই সিতারা বেগম বলল, বেলা কই আনিস ভাই? থমকে গেল সবাই। সিতারা বেলার কথা জানে কিভাবে? আনিস জোরপূর্বক হাসে। সিতারা বেগমের দিকে তাকিয়ে বলল, বেলার খবর আমি কি করে জানবো ভাবি সাহেবা? ব্রু কুঁচকে তাকায় সিতারা। বলল, কেন, আপনার সাথে না বেলার বিয়ে ঠিক হয়েছিল? চাঁদনি বেগম রাগত্ব সুরে বলল, সিতারা তুমি নতুন, তাই শান্তভাবেই বলছি, বেলার সাথে আমার ভাইয়ের কোনো সম্পর্ক নেই। আমার ভাইয়ের বউ এই যে রেশমা, কিন্তু ও তো রুজিনা ভা। থেমে গিয়ে বলল, ও তো রুজিনার বোন। ওর সাথেই বিয়ে হয়েছে। আর কিছু বলল না সিতারা। তার মনে অনেক প্রশ্ন, যার উত্তর পারভেজ সাহেবকে জিজ্ঞাসা করবে ভেবে চুপ থাকে। আষাঢ় মাস, কখনো বৃষ্টি কখনো রোদ। এই রোদের বৃষ্টি লুকাচুরি খেলার মতো মেতে উঠেছে আকাশ। সারাদিন কাঠফাটা রোদ থাকলেও বর্তমানে মেঘলা আকাশ, চাঁদ তারাহীন মেঘলা আকাশ। আজ আকাশের চাঁদ মেঘে ঢেকে থাকলেও নিয়তি আলোর আলোকিত করে চলেছে ধনির। পারভেজ সাহেবের রুমের জানালার কাছে দাঁড়িয়ে আছে সিতারা। তার মনে অনেক প্রশ্ন, বিয়ের আগেও সে জানতো। তার প্রিয় ছাত্রী পুনমের কোনো আত্মীয়র সাথে তার বিয়ে। তবে সে যে পারভেজ তা টের পায়নি একটু সিতারা বেগম। ভাবনায় মৃত সিতারা বেগম খট করে দরজা খোলার আওয়াজের ভাবনায় দুনিয়ার বন্ধ করে দেখে পারভেজ ঘরে ঢুকছে। চোখ দুটো অস্থিরতায় লজ্জায়। এতক্ষণে পারভেজ সাহেব ছাদে ছিল। ছোট ছেলে মেয়েদের সামনে নিজের ঘরে আসতেও লজ্জা লাগছিল, তাই ছাদে গিয়ে দাঁড়িয়েছিল। সিতারা পারভেজ সাহেবের দিকে এক পলক তাকিয়ে ঘুড়ির দিকে তাকায়। রাত 1টা বাজে। পারভেজ সাহেব ঘরে প্রবেশ করে আবার ওয়াশরুমে চলে যায়। পাঞ্জাবি পায়জামা ছেড়ে গোল গলার গেঞ্জি ও লুঙ্গি পরে বের হয়। বিছানার এক কোণে শুয়ে বলল, অপর পাশে চাইলে শুতে পারো সিতারা, না হলে সুপায় শুতে পারো। পারভেজ সাহেবের কথা শুনে হতবাক সিতারা। এই লোকটা সেই আগের মতোই খাটাকুটা আছে। কিছুক্ষণ চুপ থেকে সিতারা বলল, আপনার সাথে কথা আছে পারভেজ ভাই। উঠে বসে পারভেজ সাহেব আসন পেতে বসে সিতারাকে বলল, সুপায় বসতে। সিতারা সুপায় বসলো। বেলা কই আর রেশমা আনিস ভাইয়ের বউ কেন? আর রুজিনা ভাবি কই? প্রথমত রুজিনা তোমার ভাবি না সিতারা,
তার সাথে আমার তালাক হয়েছে। অবাক হয়ে সিতারা পারভেজ সাহেবকে জিজ্ঞাসা করলেন, কেন? শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল পারভেজ সাহেব। সব শুনে হতবাক সিতারা অপলক তাকিয়ে থাকে লোকটার দিকে। এই পুরুষটাকেও কেউ ধোঁকা দিতে পারে? সিতারার বিশ্বাস করতে ইচ্ছা করছে না। সিতারা বেলার সাথে বন্ধুত্ব থাকাকালীন পাগল ছিল পারভেজের জন্য। তবে যেই দিন সে রোজিনাকে বিয়ে করে আনে সেই দিন চুপিসারে সরে যায় নিজের অনুভূতি নিয়ে, কাউকেও জানাতে দেয়নি। থামে পারভেজ। সিতারা বেগম চুপচাপ কিছুক্ষণ পর বলল, বেলা কই? আসে, গাউসিয়া থাকে, মাঝে মধ্যে এখানে আসে। কেন? বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল বেলা স্কুল মাস্টারের জন্য। সেই লোকটা তাকে প্রত্যাখ্যান করে আর তাই এখানে থাকে না। দীর্ঘশ্বাস ছাড়ে সিতারা খান। পারভেজ আবার শুয়ে পড়লো, চোখ বন্ধ করে বলল, চাইলে লাইটটা নিভিয়ে দিয়ে শুতে পারো। ন্যাকামি করার বয়স নেই তোমার। হঠাৎই বিয়েটা হওয়ায় দুজনের সময় লাগবে, তাই ইচ্ছা করলে ডিস্টার্ব হিসেবে সোফায় শুতে পারো। সিতারা কিছু না বলে হাঁটু মেরে নাক কুচকে অন্যদিকে তাকিয়ে শুয়ে পড়ে। পারভেজ সাহেব সকালে উঠে রুম থেকে বেরিয়ে দেখে আনিস সাহেব তার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। আনিস সাহেবের দেখা দেখি কারমুল সাহেব, মিরাজ সাহেব ও রজিম সাহেবও মুসকে হাসছে। এদের হাসি দেখে বিরক্ত পারভেজ সাহেব। কি আমার কি রূপ বাড়ছে? তখনই রিশান কানে কানে বলল, মামু বাসর রাত কেমন কাটলো? পারভেজ সাহেব কটমট করে তাকিয়ে পায়ের থেকে জুতা খুলে রিশমকে দৌড়ে দেয়। হা হা করে হেসে উঠে সবাই। তখনই প্রবেশ করে বেলা। ভাইজান, তুমি নাকি সিতারাকে বিয়ে করেছ? পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল। রেশমা বেগম রান্নাঘর থেকে উকি মারে মনে পড়ে যায় কালকে সিতারা বেগমের কথা। সিতারা রেশমা বেগমের মনোভাব বুঝতে পেরে ইশারায় সরি বলে রান্নাঘর থেকে বের হয়। বেলা সিতারাকে ডাকে, সেদিকে ফিরে তাকায়। জড়িয়ে ধরে দুই বান্ধবী একজন আরেকজনকে। অনেক বছর পর দেখা হলো দুজনের। যাক, আমার ভাই বুঝির জন্যই হোক তুই আমার ভাবি হলে। বেলার কথায় অপ্রস্তুত ভাবে হাসে সিতারা। বেলা ভাইদের সাথে গল্প করে শেষ করে পুনমকে ডাকে। পুনম ভাবছে শিলার মতো বেলাও বুঝি তাকে ঝাড়ি টাড়ি দিবে, তাই ভয় পায়ে বেলার ডাক শুনে না। আরে আইমা, আম্মু তুমি আমাদের নিজের আম্মুকে কেউ কিছু বলতে পারে নাকি? ফির শিলার দিকে তাকিয়ে বলল, আপা একটু কিন্তু ভুল করলি। কাল বাইয়ার রাগ এই মিষ্টির মেয়েটার ওপর ঢাললি। গাল ফুলিয়ে শিলা। সেও পুনমকে ডাকে। পুনম তাদের সামনে গেলে দুই বোন তাদের মাঝে তাকে বসিয়ে পুনমের পুরো মুখস্থ হাত বুলায়, কপালে চুমু দিয়ে বেলা বলল, এই আপা, এই তো পুরোপুরি আমার আম্মুর প্রতিচ্ছবি। হ্যাঁ হ্যাঁ, আগে তো খেয়াল করিনি। লজ্জা পাই পুনম। দুই আবার হেসে উঠে, ও মা, লজ্জাও পাও দেখি। আম্মু ড্রয়িং রুমে চাঁদের হাট বসছে। বাড়ির সকলে কত আনন্দ উল্লাস করে চলছে। বাড়ির বউরা রান্নার আয়োজনে আছে। আজ দুপুরে নয়নরা আসবে, মানে সিতারার ভাই ভাবি আর তাদের ছেলে নয়ন। তাই পুনম মিহিকেও আনতে বলেছে। দুপুরে নয়নরা আসলে নয়ন, মিহি, মুনম, ঝিনুক, রিমি এরা সবাই রূপসার ঘরে ঢুকে সেখানে আগে থেকে সকলের উপস্থিত ছিল। মিহি পুনমের কানে কানে জিজ্ঞাসা করলো, কিরে পুনম, আমাদের এমপি সাহেব কই? আমি কিভাবে জানবো? বলে মুখ বাঁকায় পুনম। মিহি ভ্রু নাচিয়ে হাসে। ফির কানে কানে বলে, উফ, আমি কিভাবে জানবো? কাল কতক্ষণ ওই এমপির দিকে তাকিয়েছিলি, সেটা বুঝি আমি দেখিনি? কটমট করে উঠে পুনম। মেহের মাথায় গান্ডা মেরে বলল, গাদি, সবাই কাল পাঞ্জাবি পরেছিল, ওই একজন শার্ট প্যান্ট পরা ছিল, তাই তার দিকে অমন করে তাকিয়েছিলাম। না হলে ওই তিতা ফকিরের মধ্যে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। মুখ বাঁকায় মেহে। ওদের মাঝে অনেক কথাই চলতে থাকে, এই কথা ওই কথা। এর মধ্যেই পুনম লিমনের কথাই উঠায়। ঠিক তখনই লিমন ফোন দেয়। সবাই হা হা করে হেসে উঠে। রূপসা ফোন নিয়ে বলল, লে, শয়তানের নাম নিচ্ছি, শয়তান হাজির। ফোন রিসিভ করে কানে ঠেকায়। হ্যালো, হেলেছি। ওই মিয়া, ওই আমি হেলতে বলিনি, হ্যালো বলছি। আরে আমি হেলেছি তো জান। কি জান জান শুরু করেছেন? জান জান বলতে বলতে কবে যে জানটা নিয়ে টানাটানি শুরু করে দেয়। হায় হায় জানে মান। আচ্ছা, মিষ্টি করে আবার ডাকছি, জায়া জায়ান। রাগ করতে গিয়েও ঠোঁট চেপে হেসে বলল রূপসা। খট করে ফোনটা কেটে দিল। ওই পাশে লিমন আর ইহান হাসতে হাসতে খাট থেকে পড়ে গেল। ভাই, তুইও পারিস ভাবিকে রাগাতে। রেগে গেল তো হেরে গেল ইহান। মেয়েদের রাগের পিছনেও অনেক কিছু থাকে। একদিন দেখবি রাখতে রাখতে ঠুস করে আমার প্রেমের আচার খেয়ে সব রাগ ফুস করে উড়ে যাবে। ইহান হা করে হেসে দিল। অন্যদিকে এতক্ষণে লাউডে দেওয়া ছিল ফোন। লিমনের কথায় তাদের কানে গিয়েছে। এক একজন হাসতে হাসতে এক একজনের ওপর হেলে পড়ছে। বিকালের দিকে সবাই ঠিক করে সাভারের স্মৃতিসুদ দেখতে যাবে, তাই মেয়েরা শাড়ি পরেছে। ছেলেদের মাছ বড়া নিয়ে পুনমকে একটা ধূসর রঙের শাড়ি পরিয়েছে। মিষ্টি লাগছে দেখতে, মনে হচ্ছে এক টুকরো মেঘ হেঁটে আসছে। পুনমের মাথায় কালো হিজাব, চোখে কাজল দেয়নি, শুধু আইলানা
ও হালকা লিপ বাম দিয়ে পুনমের শ্বাস শেষ। শাড়ি পরার অভ্যাস নেই পুনমের, তাই সকলের পিছনে পড়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে করিডোরি পেরিয়ে যাবে ঠিক তখনই কেউ তাকে করিডোরি অন্ধকারে সাইডে টেনে নিয়ে গেল। যদিও দিনের বেলা বেশ আলো আছে, তাই লোকটা তার চোখ নিজের হাত দ্বারা চেপে রেখেছে। ছটফটিয়ে উঠে পনু হাত দ্বারা সরাতে চাইলেও লোকটা তার হাত পিছনে মুড়ে নেয়, অন্য হাত দিয়ে কাছে আনে। হাত চড়িয়ে চোখের পট্টি বাঁধল লোকটি। এবার পুনম চিল্লাচিল্লি করতে নিল, মুখ চেপে ধরে গলার হিজাব সরিয়ে সেখানে কষে একখানা কামড় দেয়। নিজের গরম নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আই ফিল হেল্পলেস। জহুরা কোনো শাড়ি পরিহিত মোহনীয় রূপ নিয়ে আমার সামনে আসলো। তোমাকে শাড়িতে দেখার অধিকার একমাত্র আমার বলেই পুনমের মুখ থেকে হাত ছড়িয়ে পুনম কিছু করা যাবে এর আগে এক বালতি পানি পুনমের গায়ে ঢেলে দিল। পুনম অবাক হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। আয়লার মতো এসে সিডোরের মতো পুনমকে ভিজিয়ে দিয়েছে। কারো সারা শব্দ না পেয়ে পুনম চোখ থেকে কাপড় সরায়, নিজের দিকে তাকিয়ে দেখে পুরো গা ভিজে গিয়েছে। অবাক হয়ে সেখান থেকে দৌড়ে বের হয়। এদিক ওদিক তাকায়, পুনমকে খুঁজতে খুঁজতে ঝিনুক সেই দিকে আসে। কিরে পুনম? ভয় পেয়ে ছিটকে সরে যায় পুনম। ঝিনুককে দেখে ছাড়ে। ঝিনুক বলল, কিরে এভাবে ভিজে গেলি কিভাবে? নাক মুখ কুচকে বলল, তোদের বাড়ির ছাদের ফুটা হয়ে গিয়েছে বলে পুনম রূপসার ঘরে চলে যায়। ঝিনুক হা করে পুনমের দিকে তাকিয়ে আবার ছাদের দিকে তাকায়। সত্যি কি ছাদ ফুটো হয়ে গিয়েছে? কই তারা তো ভিজেনি। ঝিনুক বিড়বিড় করে বলল, এ কেমন বৃষ্টি? ছাদ ফুটো হয়ে শুধু পুণ্যের ওপর পড়লো, ওই ভিজলো। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্টের জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।